আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমারের বিভিন্ন পার্টস, তাদের টেস্ট, মেনটেনেন্স, তাদের নেম প্লেট ডাটা। প্রথমে আমরা দেখে নিই যে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে যে সমস্ত পার্টস থাকে। এটা হচ্ছে মেইন ট্যাঙ্ক, রেডিয়েটর, কনজারভেটর, এক্সপ্লোশন ভেন্ট, লিফটিং লাগস, এয়ার রিলিজ প্লাগ, ওয়েল লেভেল ইন্ডিকেটর, ট্যাপ চেঞ্জার, হুইলস, এসবি or এলভি বুশিং, ফিল্টার ভালভ, ওয়েল ফিলিং প্লাগ, ড্রেন প্লাগ, কেবল বক্স। এই ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এলভি বুশিং। এই অংশটাতে তিনটা যে পয়েন্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে এলভি বুশিং হিসেবে পরিচিত। আর এটা হচ্ছে এসবি বুশিং, হাই ভোল্টেজ বুশিং। আর এটা হচ্ছে রেডিয়েটর, এটা হচ্ছে কনজারভেটর, যে এটার মধ্যে তেল জমা থাকে, মেইন ট্যাঙ্কি থেকে তেল অতিরিক্ত হয়ে কনজারভেটরেও কিছু তেল জমা থাকে। এটা হচ্ছে ভালভ, যেটা দিয়ে তেল নামানো যায়। এটা হচ্ছে এক্সপ্লোশন ভালভ ভেন্ট, যদি কখনো এক্সট্রা প্রেশার গ্রো করে তাহলে এটা দিয়ে চাপটা বের হইতে পারে। এটা হচ্ছে ট্যাপ চেঞ্জার, এটাই বোঝা যাচ্ছে এটা হচ্ছে অফলোড ট্যাপ চেঞ্জার। এই অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এয়ার রিলিজ প্লাগ। তো এটার ভিতর থেকে আমাদের বাতাস যদি কখনো বের করতে হয় এটা দিয়ে বাতাস বের করা যায়। এই বক্সটার নাম হচ্ছে এলভি বুশিং বক্স। এখানে এইগুলো হচ্ছে এলভি টার্মিনাল, যেখান থেকে কানেকশন নেওয়া যায়। এলভি টার্মিনাল এটা হচ্ছে বুকহোলস রিলে, কনজারভেটর এবং ট্রান্সফার মেইন ট্যাঙ্কের মাঝামাঝি বুকহোলস রিলে থাকে। এটা ট্রান্সফার বিভিন্ন প্রোডাকশনের কাজে ইউজ হয়। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা 33/11 কেবি ট্রান্সফরমারের নেম প্লেট। এই নেম প্লেটের ট্রান্সফারে বহু বিভিন্ন ডাটা এখানে শো করা হয়। এর মধ্যে কুলিং, কোন মেথডে কুলিং হবে, কত হার্জে কাজ করবে, কয় ফেজ, কত কেভিএর ট্রান্সফরমার, কত ভোল্ট, এলভি, এসবি, কত এম্পিয়ার, কত পার্সেন্টেজ ইম্পিডেন্স, ইনসুলেশন কত, লেভেল টেম্পারেচার রাইজ কতটুকু হইতে পারে, ভেক্টর সিম্বল কীরকম, সিরিয়াল নম্বর কত, ওয়েলের ওজন কত, কোয়ালিটার থাকে, পুরো ট্রান্সফার বডির ওজন কত, ওয়েলের ওজন কত, ট্রান্সফারের সময় কত ওজন হয়, এটা কবে ম্যানুফ্যাকচার করা হয়েছে, তাদের যে ওএলটিসি থাকে ওএলটিসির বিভিন্ন কানেকশন ডায়াগ্রাম, এটা এসটি অংশ, এটা এলটির অংশ, আর এটা হচ্ছে ভেক্টর সিম্বলের ডায়াগ্রাম, এবং এটা হচ্ছে এসভি টার্মিনালের বিভিন্ন ট্যাপিং পজিশনে কত ভোল্টেজ পাওয়া যায় এবং কত অ্যাম্পিয়ার রেটিং হয় এবং কানেকশন ডায়াগ্রাম কীরকম। এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারের নাম। তো আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কি স্ট্যান্ডার্ডে এটা ট্রান্সফরমারটা বানানো হয়েছে ওই স্ট্যান্ডার্ড। তো এখানে যে প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে কুলিং ওনান অর ওনাফ। এটা হচ্ছে ওয়েল ন্যাচারাল এয়ার, ন্যাচারাল অর এয়ার, ওয়েল ন্যাচারাল এয়ার ফোর্স। এই জন্য যখন ওনান থাকে, ওয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল থাকে, তখন এটার কেভিএ রেটিং হয় 10 MVA, এবং যখন ওয়েল ন্যাচারাল এয়ার ফোর্স থাকে রেডিয়েটর দিয়ে যখন ফোর্স কুলিং দেওয়া হয় তখন 14 MVA হিসেবে ট্রান্সফর্মারকে ইউজ করা যায়। এটার 11.66 কেভিতে লো ভোল্টেজ সাইডে পাওয়া যায়, যদি আমরা এসবি সাইডে এল লাইন টু লাইন 33,000 ভোল্টেজ দেওয়া হয়। আবার এম্পিয়ার রেটিং দেখা যায় যে এসবি সাইডে এম্পিয়ার রেটিং হচ্ছে 175 এম্পিয়ার,
যখন এটা 10 MVA হিসেবে কাজ করে, এবং এলভি সাইডে এর রেটিংটা হচ্ছে 495। অনুরূপভাবে যখন ফোর্স কুলিং হয় তখন আমরা এত এম্পেয়ার পেতে পারি, যখন আমরা 14 MVA ট্রান্সফর্মার হিসেবে আমরা ইউজ করব কিংবা এটার বেশি লোডিংয়ে চালাবো। ইম্পিডেন্স, একটা ট্রান্সফর্মার ইম্পিডেন্স দেখে একটা ট্রান্সফর্মারের অনেক কিছু ডিজাইনে নিয়ে আসতে হয়। তো এটার পার্সেন্টেজ ইম্পিডেন্স অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ইনসুলেশন লেভেল হচ্ছে এটার বেসিক ইনসুলেশন লেভেল, BIL নামে যেটা পরিচিত, এটা হচ্ছে 170 kV পর্যন্ত এটা উইথস্ট্যান্ড করতে পারে। এটা বিশেষ একটা সিগনিফিকেন্স আছে। 170 kV কীভাবে দিতে হয় কিংবা টেস্টের সময় আমরা কিভাবে এনশিওর করতে পারি, এটা আমরা পরে আলোচনা করব। এবং LV সাইডেও এটা 75 kV-তে BIL ইনসুলেশন লেভেল দেওয়া হয়েছে। টেম্পারেচার রাইজ 60 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার রাইজ করতে পারে, এবং ওয়েলের ক্ষেত্রে 55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওয়েলের টেম্পারেচার রাইজ করতে পারে। ভেক্টর সিম্বল ডি হচ্ছে ডেল্টা হচ্ছে SV সাইডে, এবং ওয়াই হচ্ছে LV সাইডে, এবং এখানে একটা নিউট্রাল রয়েছে। ডেল্টা সাইড থেকে ওয়াই সাইড 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করছে। এই জন্য কানেকশন ডায়াগ্রামের সময় এই জন্যই দেখা যায় যে ABC এই কানেকশন ডায়াগ্রাম এই যে সি থেকে সি এর প্রথম পয়েন্টে বি এর লাস্ট পয়েন্টে কানেকশনটা হয়ে থাকে। তো এখানে বিভিন্ন ট্যাপিং পজিশন, এখানে ট্যাপিং পজিশন আছে, এবং এই ট্যাপিং পজিশন আমরা যদি পাইতে যাই 36,300 ভোল্ট আমরা কখন পাবো, এটা সেকেন্ডারিতে যখন আমি 11.66 kV ভোল্টেজ দিব, তখন 33 kV সাইড কিংবা SV সাইডে আমরা 36,300 ভোল্টেজ পাবো লাইন টু লাইন। এটা ট্যাপিং পজিশন 1। এবং ট্যাপিং পজিশন 1 কীভাবে আমরা পেতে পারি, সেটা হচ্ছে 18 এবং 19 নাম্বার পয়েন্ট কানেকশন দিই। এই 18 এবং 19 নাম্বার পয়েন্ট আমরা যদি কানেকশন দিই, তাহলে আমরা এই 18 এবং 19 নাম্বার আমরা এই ট্যাপিং ফুল ট্যাপগুলো আমরা ইউজ করতে পারবো। আর এর অনুরূপভাবে সবচেয়ে লোয়েস্ট যেটা, আমরা যখন 2 এবং 19 নাম্বার পয়েন্টে কানেকশন দিব, তখন আমরা লোয়েস্ট ভোল্টেজটা পেতে পারি। যদি আমরা এখানে এটা হচ্ছে 19, এটা হচ্ছে 2, এই পয়েন্টে আমরা কানেকশন দিই, তাহলে আমি মিনিমাম যে ভোল্টেজটা আমরা এসবি সাইডে পেতে পারি। এটা হচ্ছে আরেকটা ট্রান্সফরমারের নেম প্লেট। এখানে এটা হচ্ছে 20/28 MVA ট্রান্সফরমার, এবং এটা হচ্ছে রেটিং হচ্ছে 33/11.66 kV। এটা আগের ট্রান্সফরমারটাতে এই ট্রান্সফরমারের রেটিংটা একটু বেশি, সে অনুযায়ী তাদের কারেন্টের রেটিংও স্বাভাবিকভাবে বেশি হবে। এর রেটেড কারেন্ট হচ্ছে 349.9 কিংবা 350, আর এলভি সাইডে হচ্ছে 990 অ্যাম্পিয়ার। 990 অ্যাম্পিয়ার হচ্ছে এলভি সাইডে। আর যখন আমি ফোর্স কুলিং ইউজ করব, তখন 28 MVA হিসেবে আমরা রেটিং কারেন্টে তো চেঞ্জ হয়ে যাবে 490, এবং এখানে হচ্ছে 1386 অ্যাম্পিয়ার। ইনসুলেশন লেভেল সে আগের মতোই, আমরা বেসিক ইনসুলেশন লেভেল যেটা আছে 170/33-তে 170 কিলোভোল্ট পিক, এবং লো ভোল্টেজে 75 কিলোভোল্ট পিক। ইনসুলেশন লিকুইড রাইজ, ওয়েলের যে টেম্পারেচার রাইজ সেটা হচ্ছে
50 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করতে পারে, এবং উইন্ডিং উইন্ডিং রেজিস্ট্যান্স রাইজ উইন্ডিং যে টেম্পারেচার রাইজ করতে পারে সেটা 55 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। তো এই টাইপ অফ কুলিং এখানে রয়েছে, এবং এটা এই ট্রান্সফর্মার স্ট্যান্ডার্ড আছে যেটা আইসি 76, এই কোড এই অনুযায়ী অনুযায়ী কোড অনুযায়ী এটা ট্রান্সফর্মারটা ডিজাইন করা হয়েছে। এবং এখানে কুলিং যেটা আছে ওনান অ্যান্ড ওনএফ, যেটা হচ্ছে এয়ার ন্যাচারাল, এয়ার ফোর্স এক্সটার্নাল, এবং ইন্টারনাল হচ্ছে ওয়েল কুলিং দিয়ে হয়। ফ্রিকোয়েন্সি 50 হার্জ, ম্যানুফ্যাকচার 85 1985, কানেকশন সেম বলছে DYN 1111, কানেকশন সিম্বল, আনটেকিং মাস, এগুলোর ওজন দেওয়া থাকে, এবং তেলের পরিমাণ দেওয়া থাকে, কতটুকু তেল রয়েছে। এর মতোই আগের মতোই যে বিভিন্ন ট্যাপ পজিশনে আমরা কিভাবে কানেকশন দিব, এটার কানেকশন তো অটোমেটিক অনলোড ট্যাপ চেঞ্জার, যেহেতু এর একটা মোটর থাকে, মোটর অটোমেটিক তারা কানেকশনটা দিয়ে দেয়। এসবি সাইডে এই ট্রান্সফর্মারটার ট্যাপিং করা থাকে। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইম্পিডেন্স ভোল্টস, তো পার্সেন্টেজ ইম্পিডেন্স যখন আমি মেজার করি তখন দেখি 33 কেভি হাই ভোল্টেজ সাইডে, এবং আমি যখন 20 এমভি হিসেবে আমরা ইউজ করি তখন 13.31% আমরা ইম্পিডেন্স পেতে পারি। অর্থাৎ যদি আমি সেকেন্ডারি সাইডকে শর্ট করে দেই তাহলে হাই টেনশন সাইডে যদি 33,000 ভোল্টেজের 13.31% ভোল্ট আমি প্রয়োগ করি, অ্যাপ্লাই করি, তাহলে আমি সেকেন্ডারি সাইডে এবং প্রাইমারি সাইডে রেটেড কারেন্ট তখন ফ্লো হবে। অর্থাৎ 33,000 ভোল্টেজের 13.31% ভোল্ট আমি যদি প্রাইমারিতে প্রয়োগ করি তাহলে সেকেন্ডারিতে রেটেড কারেন্ট ফ্লো হবে। তো এখানে দেখা যাচ্ছে হাই টেনশন সাইডে সিটি দেখা যাচ্ছে, 2টা সিটি দেওয়া আছে, একটা ডিফারেন্সিয়ালের জন্য, আর একটা সিটি দেখা যাচ্ছে 15, এই সিটিটা 2টা সিটি দেওয়া আছে। অনুরূপভাবে লো টেনশন সাইডে আছে WTI সিটি, যেটা আছে একটা সিটি দেওয়া আছে। এই ট্রান্সফার নেম প্লেটের মধ্যে ম্যাক্সিমাম যে ভোল্ট এমভিএ রেটিং এটাই উল্লেখ করা হয়েছে। দেখা যায় 28 এমভিএ পর্যন্ত এটাকে চালানো যাবে। যদিও এখানে টাইপ অফ কুলিং ওনান এবং ওনাফ দেওয়া আছে, অ্যাকচুয়ালি ওনাফের রেটিংটাই 28 এমভিএ পর্যন্ত দেওয়া আছে। সে অনুযায়ী যখন আমরা ওনান দিব অর্থাৎ এয়ার ন্যাচারাল দিব তখন স্বাভাবিকভাবে রেটিংটা তখন কমে যাবে। এটা দেখা যাচ্ছে যে যদি আমরা এটার যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ অবস্থায় ধরি যে 11 কেবি হচ্ছে সেকেন্ডারি সাইড, এবং প্রাইমারি সাইডে হচ্ছে আমার 33,300 ভোল্টেজ থেকে শুরু করে 29,700 ভোল্টেজ পর্যন্ত আমি ভোল্টেজটাকে আপ ডাউন করতে পারবো। এখানে ইনসুলেশন লেভেলটা সে আগের মতোই আছে, যে এসবি সাইডে 170 কেভি এবং
1 মিনিটের জন্য 70 কেভি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এটা রাখতে পারে। আর 170 কেভি এটা হচ্ছে স্পেসিফিক ওয়েব ফর্ম লাইটনিং ইম্পালসটা দেওয়া হয়। আর এলভি সাইডের জন্য লাইটনিং ইম্পালস 75 কেভিটা ওয়েব ফর্মের দিতে পারে। আর 28 কেভি এলভি সাইডে আমরা 1 মিনিটের জন্য উইথস্ট্যান্ড করতে পারি এমন ইনসুলেশন এটা দেওয়া আছে। এটা স্ট্যান্ডার্ডের লেখা আছে আইএসি 60076, ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2017 সালে ম্যানুফ্যাকচার করা হয়েছে। এটার ফেজ 3 ফেজ আউটডোর এবং এটার ম্যাক্সিমাম অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার উল্লেখ করা হয়েছে এখানে 45 ডিগ্রি পর্যন্ত। ট্যাপ ওয়েল টেম্পারেচার 60 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রাইজ করতে পারে। আর উইনিং টেম্পারেচার রাইজ 65 পর্যন্ত হতে পারে। হটস্পট 78 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। ইম্পিডেন্স পার্সেন্টেজ হতে 10.47% ইম্পিডেন্স থাকতে পারে, পার্সেন্টেজ ইম্পিডেন্স হতে পারে। অন্যভাবে লোড লস কতটুকু, যখন নো লোড লস কতটুকু, এগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে অন্যান্য ট্রান্সফরমারের মতোই যে আমাদের প্রতিটা ট্যাপিং পজিশনে কত ভোল্টেজ এবং এটার একটা কারেন্টের রিডিংটা উল্লেখ করা আছে। কারেন্ট ট্রান্সফর্মার এখানে কতগুলি কারেন্ট ট্রান্সফর্মার রয়েছে এটাকে উল্লেখ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে এসটি সাইডে আমার 4টা সিটি দেওয়া আছে এবং এলটি সাইডে নিউট্রালে 2টা সিটি এবং বাকিগুলোতে 4টা সিটি এখানে দেওয়া আছে এবং এটার ওয়েট লেভেলটাও দেওয়া আছে, কতটুকু ওয়েট ওয়েলের কিংবা ইনফ্রাস্ট্রাকচারে কতটুকু ওয়েট এটাও এখানে উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে 132/33 কেবি ট্রান্সফারের নেম প্লেট। এটা অন্যান্য ট্রান্সফারের মতোই এটা অনলোড ট্যাপ চেঞ্জার, হাই ভোল্টেজ সাইডে অনলোড ট্যাপ চেঞ্জার আছে। এটা 3 ফেজ 50 হার্জ ওয়েল ইমার্জড কোর। মোড অফ কুলিং হচ্ছে ওনান অথবা ওনাফ, যেটা আগের মতোই ওয়েল দিয়ে ভিতরে কুলিং করা হয় এবং বাইরে এয়ার দিয়ে কুলিং করা হয়। আউটডোর ইউজ এটার এমবিএ হচ্ছে 80/120, অর্থাৎ এয়ার ন্যাচারালের জন্য 80 এমভিএ এবং এয়ার ফোর্সের জন্য 120 এমভিএ আমরা ব্যবহার করতে পারি। এটার কারেন্ট সে অনুযায়ী কারেন্ট রিডিং কত সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। ইম্পালস বেসিক ইনসুলেশন লেভেল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 650 কেভি, যেটা স্ট্যান্ডার্ড। 650 কেভি হচ্ছে 132 জন্য লাইটনিং ইম্পালস স্ট্যান্ডার্ড এবং 1 মিনিটের জন্য যেটা আছে 279 কেভি এসিতে 1 মিনিট উইথস্ট্যান্ড করতে পারে এমন ইনসুলেশন লেভেল দেওয়া আছে। আর 33 কেভিতে হচ্ছে 170 কেভি, যেটা এটাও স্ট্যান্ডার্ড এবং এটা 1 মিনিটের জন্য 38 কেভি আর 1 মিনিটের জন্য উইথস্ট্যান্ড করতে পারে। এটা হচ্ছে লাইটিং ইম্পালস, এটা হচ্ছে 1 মিনিটের কন্টিনিউয়াস উইথস্ট্যান্ড ভোল্টেজ। নিউট্রালের জন্য এটা দেওয়া আছে 95 কেভি, এটা হচ্ছে বিআইএল এবং এটা হচ্ছে কন্টিনিউয়াস 1 মিনিটের জন্য 28 কেভি। টেম্পারেচার রাইজ, উইনিং টেম্পারেচার রাইজ কিংবা ওয়েল টেম্পারেচার রাইজ এখানে স্পেসিফাই করা আছে, এখানে কতটুকু টেম্পারেচার বাড়তে পারে এবং ইম্পিডেন্স লেভেল উল্লেখ করা আছে। আর উইনিং মেটেরিয়াল হচ্ছে কপার। ইনসুলেটিং ওয়েলের নাম দেওয়া আছে মিনারেল ওয়েল, নন পিসিবি। আর ট্রান্সফরমারে উইথস্ট্যান্ড প্রেশার কতটুকু এটা
আছে, যদি কখনো ভিতরে ফল্ট হয় সর্বোচ্চ 105 কিলো প্যাসকেল পর্যন্ত প্রেশার এটা উইথস্ট্যান্ড করতে পারে। আর এটা ওয়েট, কতটুকু ওয়েট, তেলের কতটুকু কিংবা স্ট্রাকচার কোর ফিটিংয়ের কতটুকু ওয়েট, এটা এখানে উল্লেখ করা হয়েছে। শর্ট সার্কিট কারেন্ট রেটিং, এই ট্রান্সফরমারের রেটিং হচ্ছে 2.4 কিলো অ্যাম্পিয়ার এসবি সাইডে শর্ট সার্কিট কারেন্ট রেটিং, আর এলবি সাইডে কারেন্ট রেটিং হচ্ছে 16.2 কিলো অ্যাম্পিয়ার। এখানে বিভিন্ন কানেকশন ডায়াগ্রাম দেখানো হয়েছে। সেটা হচ্ছে যে সিটি, এখানে ক্লাস এক্সের একটা সিটি, এখানে এটা হচ্ছে মেনলি ডিফারেন্সিয়ালের জন্য, এটা প্রোটেকশনের জন্য ইউজ হয়, ক্লাস 5P20। আর এখানে এসবি সাইডে যেটা দেওয়া আছে, এখানে ক্লাস এক্সের একটা সিটি 5P20, আর এটা আরেকটা সিটি প্রোটেকশনের জন্য, এটা ডিফারেন্সিয়ালের জন্য প্রোটেকশনের জন্য, এবং এটা হচ্ছে WTI এর জন্য, উইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটরের জন্য, যেটা 25 VA, এটা একটা সিটি ইউজ করা হয়েছে। 3 নম্বর ফেজে ক্লাস এক্সের এবং 5P20 আরেকটা সিটি এখানে ইউজ করা হয়েছে। তো সে অনুযায়ী যখন এলভি সাইডে আমরা আসি, অর্থাৎ 33 পোর্শনে আমরা ক্লাস এক্সের 2টা সিটি পাচ্ছি, এবং এখানে ক্লাস এক্সের একটা সিটি, 5P20 আরেকটা সিটি, এবং এখানে আরেকটি AVR এর জন্য আরেকটা সিটি এখানে ইউজ করা হয়েছে। ক্লাস এক্সের এখানে 3 নম্বর ফেজে ক্লাস এক্সের একটা সিটি, 5P20 আরেকটা সিটি, এবং WT এর জন্য আরেকটা সিটি ইউজ করা হয়েছে। নিউট্রালের এখানে হচ্ছে, এটা হচ্ছে নিউট্রালের জন্য ক্লাস এক্সের 2টা সিটি, অনুরূপভাবে 3 নম্বর ফেজের জন্য ক্লাস এক্সের একটা সিটি এবং 5P20 আরেকটা সিটি এখানে ইউজ করা হয়েছে। তো ক্লাস 5P20 প্রোডাকশনের জন্য 3টাতেই আছে, ক্লাস এক্সের 3টাতেই আছে ডিফারেন্সিয়ালের জন্য, এবং প্রথম 2টা ফেজের জন্য, একটা AVR এর জন্য, একটা WT এর জন্য 2টা এক্সট্রা সিটি দেওয়া হয়েছে। আর এসবি সাইডে আমাদের কোনো নিউট্রাল নেই, এখানে একটাতে WT এর জন্য এক্সট্রা, বাকি 5P20 এর জন্য 3টাতেই সমান, ক্লাস এক্সের 3টাতেই একটা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আরেকটা ট্রান্সফর্মার, সেটা হচ্ছে 132 kV 132/33 আরেকটা ট্রান্সফর্মার। ওই ট্রান্সফর্মারের নাম হচ্ছে ভারত বিজলি। এটা আমরা যখন দেখি, এসটি সাইডে ট্যাপ চেঞ্জার আছে, এবং 1 থেকে 21 পর্যন্ত ট্যাপ পজিশন চেঞ্জ করা যায়। এখন এখানে সে অনুযায়ী করসপন্ডিং যে কারেন্ট আছে এসবি সাইডে কারেন্ট, এই কারেন্টের পরিমাণ চেঞ্জ হবে। ভেক্টর সিম্বল, এখানে ভেক্টর গ্রুপও দেওয়া আছে, এটার ভেক্টর গ্রুপ হচ্ছে DYN1 ডেল্টা সাইড, এবং সেকেন্ডারি সাইডে হচ্ছে ওয়াই সাইড। আর এটার যে কানেকশন, এটার মধ্যে সিটির তথ্যগুলো উল্লেখ করা হয়েছে, যেটা এখানে দেখা যাচ্ছে যে এখানে এসবি সাইডে দেখা যাচ্ছে যেটা 2টা করে সিট, 2টা 4টা 6টা 7টা, মোট 7টা সিটি রয়েছে, এবং এলবি সাইডে দেখা যাচ্ছে যে 2, 3টা 6টা 8টা 10টা, মোট 10টা সিটি ইউজ করা হয়েছে, এবং নিউট্রালে 2টা সিটি ইউজ করা হয়েছে। প্রত্যেকটার সিটির নাম উল্লেখ করা হয়েছে, এবং কোন এগুলো প্রোটেকশনের কাজে ইউজ হবে এবং ডিফারেন্সিয়ালের প্রোটেকশনে ইউজ হবে। এই পোর্শনগুলোতে মেইনলি কানেকশন ডায়াগ্রামগুলো দেখানো হয়েছে। এখানে
3 আর 4 যখন কানেকশন থাকবে তখন 3 আর 4-এর মাধ্যমে এই 3 আর 4-এর মধ্যে কানেকশন দিয়ে এখান থেকে 3 থেকে শুরু করে যে কোনো পয়েন্টে সংযোগ দিলে আমরা এতগুলি ট্যাপ পজিশন পাইতে পারি। আবার 3 আর 14 যখন কানেকশন দেওয়া হবে তখন 3 আর 14 কানেকশন দিয়ে আমরা এই 3 আর 14 কানেকশন দেওয়ার পরে আমরা 11C থেকে শুরু করে 21 পর্যন্ত আমাদের ট্যাপিং পজিশনগুলো পেতে পারি। কারেন্ট ট্রান্সফর্মার স্পেসিফিকেশন এইভাবে এখানে উল্লেখ করা হয়েছে যে কারেন্ট ট্রান্সফর্মারটা এসবি সাইডের সিটি আছে, তাদের রেটিং কীরকম। এই রিংটার 2টা ট্যাপ আছে, 800/400/1+1। আর ক্লাস এক্সের সিটি এটা হচ্ছে ভিকে হচ্ছে নিপ পয়েন্ট ভোল্টেজ হচ্ছে 800 ভোল্ট, 800/1-এর জন্য এটা প্রযোজ্য। আবার আর সিটি রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহমের কম, 801/1-এর জন্য প্রযোজ্য। এবং যখন কারেন্ট ড্র করে ভিকের নি ভোল্টেজে কারেন্ট ড্রয়ের পরিমাণ হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এখন দেখে নিই যে নেম প্লেটের মধ্যে ইনফরমেশন যেগুলো আমরা পেলাম সেটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফার ক্যাপাসিটি কীরকম, ভোল্টেজ রেশিও ইনক্লুডিং ট্যাপ পজিশন, রেটেড কারেন্ট, রেটেড ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফেজ, নাম্বার অফ টাইপ অফ কুলিং, পার্সেন্টেজ ইম্পিডেন্স, টেম্পারেচার রাইজ, ইনসুলেশন লেভেল, ভেক্টর গ্রুপ, ওয়েট ইনফরমেশন, নো লোড লস, ফুল লোড লস, কারেন্ট ইনফরমেশন, ট্রান্সফার ইনফরমেশন, ট্যাপ চেঞ্জার ইনফরমেশন, স্ট্যান্ডার্ড অ্যাপ্লাইড, ইয়ার অফ ম্যানুফ্যাকচার, মেকার সিরিয়াল নাম্বার, এগুলো ট্রান্সফার দেওয়া থাকে এবং আমরা এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলি। ফর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এগুলো অল্প এমবি রেটিং হয়ে থাকে, যেমন 100 kVA, 200 kVA, 500 kVA or 250 kVA এই রেটিংয়ের ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারগুলো হয়ে থাকে। আর পাওয়ার ট্রান্সফর্মার যেটা 33/11 kV হয় সেটা 5 MVA, 10/14 MVA, 20/18 MVA, 20/35 MVA পর্যন্ত হয়ে থাকে। আর যখন 132/33 kV ট্রান্সফর্মার বেলায় আসে তখন এটা রেটিংটা এগুলো কমন রেটিং, সেটা 28/35, 35/50, 50/75, 80/120 MVA রেটিং পর্যন্ত সচরাচর দেখা যায়। ভোল্টেজ রেশিও যেটা আমরা দেখি যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের রেটিং নর্মালি 11 kV/0.415 kV হয়। তো 11 kV থেকে ট্যাপ পজিশনের মাধ্যমে মোট 5টা ট্যাপ পজিশন থাকতে পারে, প্রতিটা ট্যাপের সাথে 2.5% করে বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। আর পাওয়ার ট্রান্সফর্মারের ক্ষেত্রে 17টা ট্যাপ পজিশন থাকতে পারে 33/11 kV এবং প্রতিটা ট্যাপের সাথে 1.25% করে 33-এর 1.25% করে বাড়ে কিংবা কমে যায়। 132/33 kV ক্ষেত্রেও কখনো কখনো 17টা ট্যাপ পজিশন পাওয়া যায়, আর সেক্ষেত্রে 1.25% করে কমে যায় অথবা বেড়ে যায়। এটা একটা স্পেশাল এটা ট্যাপ পজিশন, সেটা হচ্ছে 132 প্লাস 8 × 1.25% মাইনাস 12 × 1.25% বাই 33 kV। এখানে 20-21টার মতো ট্যাপ পজিশন আমরা পেতে পারি। রেটেড কারেন্ট আমরা যদি দেখি, প্রত্যেকটা ভোল্টের সাথে ট্যাপ পজিশন একটা নির্দিষ্ট পজিশনে রাখলে প্রতিটা ভোল্টেজের সাথে তার যেহেতু এমভিএ রেটিংটা ফিক্সড, সে অনুযায়ী তার রেটেড কারেন্টটাও চেঞ্জ হয়ে যায়। এলভি উইন্ডিংয়ের যেহেতু কোনো ট্যাপ পজিশন নেই, এই জন্য এটার রেটেড কারেন্টটা ফিক্সড থাকে, রেটেড ভোল্টেজটা ফিক্স থাকে এবং রেটেড কারেন্টও ফিক্স থাকে।
টাইপ অফ কুলিং নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে একটা হচ্ছে কুলিং মিডিয়াম, আরেকটা হচ্ছে কুলিং মোড। কিভাবে কিভাবে কুল করা হয়, আবার কোন মেটেরিয়াল দিয়ে কুল করা হয়। আমরা ট্রান্সফর্মারকে যখন কুলিং করি তখন দুইভাবে কুলিং করি, একটা হচ্ছে ইন্টারনাল কুলিং আর একটা হচ্ছে এক্সটার্নাল কুলিং। তো যখন ট্রান্সফর্মারের নেম প্লেটে কোনো ডাটা লেখা হয় তখন দুইটা মিক্স করে একসাথে লেখা হয়। প্রথমে ইন্টারনাল কুলিং, পরেরটা হচ্ছে এক্সটার্নাল কুলিং। যেমন ও নান এর মানে হচ্ছে ওয়েল ন্যাচারাল, এটা হচ্ছে ইন্টারনাল কুলিং। আর এয়ার ন্যাচারাল এটা হচ্ছে এক্সটার্নাল কুলিং। প্রথম অংশটা হচ্ছে ইন্টারনাল, পরের অংশটা হচ্ছে এক্সটার্নাল। ওয়েল ন্যাচারাল অথবা এয়ার ন্যাচারাল অথবা ওয়াটার ন্যাচারাল অথবা ডিএ, আমরা যদি দেখি ওয়েল ফোর্স অথবা ওয়েল ডিরেক্টেড। আমরা কুলিং মিডিয়াম হচ্ছে 4 ধরনের হতে পারে। এখানে এয়ার কুলিং, ওয়েল কুলিং, কেএল কুলিং উইথ সিনথেটিক ফ্লুইড, ওয়াটার ডব্লিউ থাকলে ওয়াটার কুলিং ইউজ হয়। আর কুলিং মোড হচ্ছে এন দিয়ে বোঝাচ্ছে ন্যাচারাল কুলিং, এফ হচ্ছে ফোর্স কুলিং, ডি হচ্ছে ডিরেক্টেড কুলিং, যেটা হচ্ছে পাম্প দিয়ে একটা ডিরেকশনে ওয়েলকে চালানো হয়। আর এখানে উদাহরণ আমরা যদি দেই তাহলে ওডিএফ মানে হচ্ছে ওয়েল ডিরেক্টেড, ওয়েলকে পাম্প দিয়ে একটা ডিরেকশনে প্রবাহিত করা হয়। এবং এয়ারফোর্স, এয়ারফোর্স মানে হচ্ছে ফ্যান দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা করা হয়। এটাকে বলা হচ্ছে ওয়েল ডিরেক্টেড এয়ারফোর্স, এটাকে ফোআ হিসেবে বলা যায়, ফোর্স ওয়েল অ্যান্ড এয়ার। আর ওয়েল ওনাফ মানে হচ্ছে ওয়েল ন্যাচারাল এয়ার ফোর্স, এটাকে আমরা ফোর্স এয়ার হিসেবে বলতে পারি, যেটা শুধু রেডিয়েটর ফ্যান দিয়ে আমরা এটাকে বাতাস দিয়ে ঠান্ডা করি। আর যদি ওয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল থাকে তাহলে শুধু ওয়েল অ্যান্ড এয়ার এটা হিসেবে উল্লেখ করা যেতে পারে। তো সে অনুযায়ী বোঝা যাচ্ছে যে এখানে ঘটনাটা কি করতে পারে। ও নান যখন হয় ওয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল, তখন ট্রান্সফর্মার গরম হয় এবং রেডিয়েটর ভিতর দিয়ে তেলটা যায় এবং নিচ থেকে ন্যাচারালি বাতাসটা ফ্লো করে, কিংবা উপর থেকে বাতাস ফ্লো করে, পরিবেশ থেকে বাতাসটা ফ্লো হয়, এই ন্যাচারালি এয়ার দিয়ে ওয়েলটা ঠান্ডা হয়। এই হচ্ছে ওয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল। আর যখন ওয়েল ন্যাচারাল এয়ার ফোর্স থাকে তখন নিচে ফ্যান থাকে, এই ফ্যান দিয়ে রেডিয়েটরগুলোকে বাতাস দিয়ে ঠান্ডা করা হয়। অথবা বাইরে, অথবা রেডিয়েটরের দেয়ালে যে ফ্যান লাগানো থাকে এই ফ্যান দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা করা হয়। আর যখন ওয়েল ফোর্স এয়ার ফোর্স থাকে তখন এই ওয়েলের যে রেডিয়েটরের সাথে মেইন ট্যাঙ্কের যে সংযোগকারী পাম্প থাকে, এই পাম্প দিয়ে ওয়েলকে ফোর্স করা হয়। এবং যদি পাম্প থাকে পাম্প দিয়েও রেডিয়েটরকে ঠান্ডা করা হয়। এই প্রথমে থেকে ওয়েলকে সার্কুলেট করা হয় এবং এয়ার দিয়ে ঠান্ডা করা হয়। এভাবে আমরা কুলিংয়ে ইউজ করি। এটা হচ্ছে ওয়েল ডিরেক্টেড এয়ার ফোর্স, যেটা আছে যে এটার ভিতরে আমাদের একটা পাম্প থাকে, পাম্প দিয়ে যে কাজটা করে আগে যেটা বলা হয়েছে। আর এই পদ্ধতিটার নাম হচ্ছে ওয়েল ফোর্স ডব্লিউ ফোর্স। তেলকে আমরা পাম্প দিয়ে একটা করি, ঠান্ডা করি, এবং পানি দিয়ে আমরা এই তেলকে ঠান্ডা করি। ওয়েল ডিরেক্টেড অ্যান্ড এই ওয়াটার ফোর্স, এই তেলকে একটা ডিরেকশন বরাবর প্রবাহিত করা হয় এবং পানিকেও আমরা রেডিয়েটরকে ঠান্ডা করতে পারি।
রেটেড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ হচ্ছে তার বেশিরভাগ সময় এটা 50 হার্জ অথবা 60 হার্জে ইউজ হয়। সিঙ্গেল ফেজ হতে পারে অথবা 3 ফেজ হতে পারে। পার্সেন্টেজ ইম্পিডেন্স কাকে বলে? পার্সেন্টেজ ইম্পিডেন্স হচ্ছে যে ফুল লোডের সময় যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, ফুল লোডের সময়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় এটাই হচ্ছে রেটেড ভোল্টেজের পার্সেন্টেজ ইম্পিডেন্স। ফর এক্সাম্পল, যখন ট্যাপ 9-এ থাকে তখন ফুল লোড যখন থাকে তখন 12.86% ভোল্টেজ ড্রপ হয় ডিউ টু রেজিস্ট্যান্স অ্যান্ড লিকেজ রিঅ্যাক্ট্যান্স। অনুরূপভাবে বিভিন্ন ট্যাপের সময়ে ভোল্টেজ লেভেলটা ডিফারেন্ট হওয়ার কারণে পার্সেন্টেজ ইম্পিডেন্সও সে অনুযায়ী চেঞ্জ হয়, কারণ তাদের উইনিক রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, লিকেজ রিঅ্যাক্ট্যান্স চেঞ্জ হয়। যখন ম্যাক্সিমাম ট্যাপে থাকে তখন মিনিমাম পার্সেন্টেজ ইম্পিডেন্স হয়, মিনিমাম ট্যাপে যখন থাকে তখন ম্যাক্সিমাম লিকেজ, তখন পার্সেন্টেজ ইম্পিডেন্স বেশি দেখা যায়। তো যদি আমরা পার্সেন্টেজ ইম্পিডেন্স ক্যালকুলেশন করতে যাই, আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যদি সেকেন্ডারিটা শর্ট সার্কিট করা হয় তাহলে প্রাইমারি সাইডের যত পার্সেন্টেজ ভোল্টেজ দিয়ে আমি ফুল লোড কারেন্ট প্রবাহিত করতে পারি এটাই হচ্ছে পার্সেন্টেজ ইম্পিডেন্স। উদাহরণস্বরূপ দেওয়া যায়, যদি একটি ট্রান্সফর্মার থাকে যেটা 2400/240 ভোল্টেজ এবং যদি আমি প্রাইমারি সাইডে 72 ভোল্টেজ প্রয়োগ করলে আমি সেকেন্ডারিতে ফুল কারেন্ট পাই, ফুল রেটেড কারেন্ট পাই। সেকেন্ডারি যখন শর্ট করা থাকে ফুল রেটেড কারেন্ট যায়, তখন আমরা পার্সেন্টেজ ইম্পিডেন্স পাইতে পারি 72/2400 × 3%। সে অনুযায়ী 3 হচ্ছে তার পার্সেন্টেজ ইম্পিডেন্স। হায়ার এবং লোয়ার পার্সেন্টেজ ইম্পিডেন্সের এটার গুরুত্ব কী? পার্সেন্টেজ ইম্পিডেন্সের অনেক গুরুত্ব আছে, যেটা ট্রান্সফর্মার প্যারালাল করার সময় আমাদের প্রয়োজন হয়, এবং পার্সেন্টেজ ইম্পিডেন্সের দ্বারা ভোল্টেজ ড্রপ হওয়াটা বোঝা যায়, এবং পার্সেন্টেজ ইম্পিডেন্স দ্বারা আমি কতটুকু কারেন্ট প্রবাহিত হবে যদি সেকেন্ডারিটা শর্ট সার্কিট হয়, সেকেন্ডারি সাইড যদি শর্ট সার্কিট হয়ে যায় তো কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এটা আমরা পার্সেন্টেজ ইম্পিডেন্স দ্বারা ক্যালকুলেশন করতে পারি, এবং ম্যাক্সিমাম কারেন্ট কত ড্র করতে পারে ফল্টের সময় এটা আমরা হিসাব করতে পারি। যদি আমরা সেকেন্ডারি সাইডকে 3টা ফেজ শর্ট সার্কিট হয়ে যায়, আর আমরা যদি এটা পার্সেন্টেজ ইম্পিডেন্স জানি যে এটা পার্সেন্টেজ ইম্পিড হচ্ছে 5%, তাহলে ম্যাক্সিমাম ফল্ট লেভেল কতটুকু হবে? ফল্ট লেভেল হচ্ছে যত কেভিএ অথবা যত এমবিএ থাকবে তাকে পার্সেন্টেজ ইম্পিডেন্স দ্বারা ভাগ করলেই আমরা ম্যাক্সিমাম ফল্ট লেভেলটা পেতে পারি। সে অনুযায়ী এখানে আসছে 2000 কেভিএ ডিভাইড বাই 0.05, সে অনুযায়ী 40 MVA পাওয়া যাচ্ছে। তো যদি 10% ইম্পিডেন্স থাকতো তাহলে এটা হয়ে যেত তার অর্ধেক, অর্থাৎ যত পার্সেন্টেজ ইম্পিডেন্স যত বেশি বাড়বে ফল্ট লেভেলটা তত কমে যাবে। অনুরূপে যত ফল্ট পার্সেন্টেজ ইম্পিডেন্স যত কমবে তত ফল্ট লেভেলটা তত বেশি বাড়বে। তো এখানে আরেকটা বিষয়, যেটা ফল্ট লেভেল যত পার্সেন্টেজ ইম্পিডেন্স বাড়বে তার লসও বেশি হবে, কিন্তু ফল্ট লেভেল কমে যাবে। তো এটা ট্রান্সফর্মারের বিভিন্ন ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক বোঝা যায় পার্সেন্টেজ ইম্পিডেন্স দ্বারা। তো আমরা এবার দেখি টেম্পারেচার রাইজ জিনিসটা
যে টেম্পারেচার রাইজ কীভাবে করে, যখন উইন্ডিংয়ে দিয়ে রেজিস্ট্যান্সের দিয়ে কারেন্ট যাবে তখন স্বাভাবিকভাবে এখানে টেম্পারেচার রাইজ করবে। তো উইন্ডিং টেম্পারেচার রাইজ এবং ওয়েল টেম্পারেচার রাইজ এবং ম্যাক্সিমাম হটস্পট টেম্পারেচার রাইজ করে কতটুকু হয়েছে এটাও আমরা ট্রান্সফার নেম প্লেট ডাটা থেকে দেখতে পারি। বিআইএল অর বেসিক ইনসুলেশন লেভেলটা আমরা দেখেছিলাম ট্রান্সফার নেম প্লেটে। এটা হচ্ছে যখন লাইটনিং ইম্পালস ওভার ভোল্টেজ সিস্টেমে অ্যারেজ করে তখন এটাকে সার্জ অ্যারেস্টার দিয়ে গ্রাউন্ডেড করতে হয় যাতে করে আমাদের ইকুইপমেন্ট নষ্ট না হয়। তো এখন লাইটনিং ইম্পালস আমরা যে যে সার্চ প্রোটেক্টর দিয়ে আমরা যে ট্রান্সফর্মারকে রক্ষা করব, তো ওই ট্রান্সফরমারের লাইটনিং ইম্পালস যতটুকু তার চাইতে ওই লেভেলে আমরা সার্চ প্রোটেক্টরটা আমরা সে অনুযায়ী ডিজাইন করতে হয়। তা না হলে আমাদের লাইটনিং পরিষ্কার কিছু হবে না, কিন্তু ট্রান্সফরমারটা আমাদের নষ্ট হয়ে যাবে। এবং যদিও বাস্তবে লাইটনিং ইম্পালস কীরকম হয় এটা এক্স্যাক্টলি মেজার করা যায় না, তারপরও বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা একটা ওয়েভ ফর্ম আনা হয়েছে, যেটা হচ্ছে আমরা একটা বিশেষ ওয়েভ ফর্ম এটা লেখা থাকে যে আমরা লাইটনিং সার্জ এই ট্রান্সফরমারকে লাইটনিং সার্জ থেকে রক্ষা করার জন্য এটাকে রক্ষা করা যায়, টেস্ট করা যায় যে আমরা এই ওয়েভ ফর্ম দিয়ে যদি আমরা ট্রান্সফরমারকে টেস্ট করি আর যদি ট্রান্সফরমারটা টিকে যায় তার মানে আমার এটা লাইটনিং অ্যারেস্টারটা আমার ট্রান্সফরমারকে ক্ষতি করতে পারবে না। এরপরেও যাতে লাইটনিং ইম্পালস আমাদের ট্রান্সফরমারের ভিতরে আঘাত না করে এই জন্য আমরা একটা বিশেষ ইকুইপমেন্ট বসাই যেটা সার্জ অ্যারেস্টার নামে পরিচিত। এই সার্জ অ্যারেস্টার ক্যাপাবিলিটি অবশ্যই ট্রান্সফরমার ক্যাপাবিলিটির চাইতে আমার বেশি হতে হবে। এখানে যেটা আছে, operating voltage level of surge protecting device must be lower than the said minimum voltage withstanding level of equipment। আমার যে সার্জ অ্যারেস্টার যেটা দিয়ে আমি প্রোটেকশন দিব যদি ট্রান্সফরমার থেকে বেশি হয় তাহলে তো আমার ট্রান্সফরমার ক্ষতি হওয়ার একটা হয়ে যাবে। এই জন্য ওই ট্রান্সফরমারের যে ভোল্টেজ লেভেল লাইটনিং যেটা উইথস্ট্যান্ড লেভেল তার চেয়ে কম অল্প ভোল্টেজে লাইটনিং অ্যারেস্টারটা ডিজাইন করতে হয় যাতে করে আমার লাইটনিং অ্যারেস্টার এর ভিতর দিয়ে হাই ভোল্টেজটা চলে যেতে পারে। দ্য মিনিমাম ভোল্টেজ রেটিং ইজ ডিফাইন্ড অ্যাজ বিআইএল অর বেসিক ইনসুলেশন লেভেল অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তো মিনিমাম যে ভোল্টেজ লেভেলটা থাকে এটা আমরা ট্রান্সফরমারের মধ্যে এটা দেওয়া থাকে। Lightning impulse voltage is fully natural phenomena, hence it is highly uncertain in nature, so it is impossible to predict the shape and size of lightning surge. After studying and working a lot in the nature of lightning surges, the standardizing bodies have decided to introduce a basic shape of impulse wave which is used for high voltage impulse testing purpose of electric equipments. তো যেহেতু আসলে বাস্তবের লাইটনিং ইম্পালসটা করা যায় না, শেপ প্রেডিক্ট করা যায় না, তারপরেও এটা একটা বিভিন্ন গবেষণার আলোকে আমরা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছি যেটা বলা হয় যে 11 কেবিতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী বেসিক ইনসুলেশন লেভেল হওয়া উচিত 75 কেবি, অর্থাৎ মিনিমাম 75 কেবিতে আমার উইথস্ট্যান্ড করতে হবে। মিনিমাম একটা পাওয়ার
একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার, এটা 75 কেভিতে উইথস্ট্যান্ড করতে হবে লাইটনিং ইম্পালসে, এবং 33 কেভিতে 170 কেভি মিনিমাম উইথস্ট্যান্ড করতে হবে, 66 কেভিতে 325 কেভি উইথস্ট্যান্ড করতে হবে, 132তে 650 কেভি ওর 550 কেবিতে আমাদের ইনসুলেশনটা থাকতে হবে। সে অনুযায়ী ব্রিটিশ স্ট্যান্ডার্ডের সময় আমরা দেখতে পাচ্ছি সেটা আর একটু আরও আরও উচ্চ উচ্চ হাই ভোল্টেজটা নির্ধারণ করা হয়েছে, যে আমার বেসিক ইনসুলেশন লেভেলটা আরও বেশি হতে হবে। তো এটা কিভাবে টেস্ট করা হয়? আমি একটা ইকুইপমেন্টকে বলবো যে এটা লাইটনিং ইম্পালস, এটাকে এই লেভেল ইনসুলেশন দেওয়া আছে, এত ভোল্টেজ এটা উইথস্ট্যান্ড করতে পারে। এটার জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী শেপটা হচ্ছে 1.5/40 মিলিসেকেন্ড মাইক্রোসেকেন্ড সরি, আর আইসি স্ট্যান্ডার্ড অনুযায়ী 1.2/50 মাইক্রোসেকেন্ড। অর্থাৎ আমি 0 থেকে ওই হাইয়েস্ট লেভেলটা 1.5 মাইক্রোসেকেন্ডে উঠাবো, এবং এটা কতক্ষণ থাকবে? এটা থাকবে হচ্ছে পরবর্তী 40 মিলিসেকেন্ডে এটার 50% এটা ভোল্টেজটা থাকবে, বাকি অংশটা থাকবে না। আর আইসি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রথম 0 থেকে 1.2 মাইক্রোসেকেন্ডে আমার হাইয়েস্ট ভোল্টেজটা ওঠাতে হবে, এবং পরবর্তী 50% ভ্যালুটা থাকবে পরবর্তী 50 মাইক্রোসেকেন্ডে। এটা এই ধরনের ইয়াটা অবশ্যই খুবই জরুরি, কারণ এত হাই ভোল্টেজ এটা বেশিরভাগ সময় এটা উইথস্ট্যান্ড করানো যায় না, বরঞ্চ এটা ইনসুলেশনটা ক্ষতি হয়। এই জন্য একটা স্পেসিফিক একটা ভোল্টেজটা গ্রাফটা এটা রাখা হয়েছে। এটার গ্রাফটা দেখতে এরকম, যে 0 থেকে 1.2 পর্যন্ত এটা 100% চলে আসবে, আর পরবর্তী আমার 50 মাইক্রোসেকেন্ডে আমার 50%টা ড্রপ হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী আমরা আসি ভেক্টর গ্রুপ। ভেক্টর গ্রুপ হচ্ছে উইন্ডিংয়ের গুলো কীভাবে নিজেদের ভিতরে কানেক্টেড হয়, এবং এই কারণে তাদের মধ্যে এসবি সাইড এবং এলবি সাইডের মধ্যে তাদের ফেজ ডিফারেন্স দেখা যায়। ফর এক্সাম্পল, an Y SB winding and delta LV winding with 30-degree lead is denoted as YD11. আমরা যদি এই YD11 মানে হচ্ছে ওয়াইটা হচ্ছে এসবি সাইড আর ডিটা হচ্ছে ডেল্টা সাইড এলভি সাইড, এবং এই ডেল্টাটা হচ্ছে 30 ডিগ্রি লিডে আছে, অর্থাৎ এই ওয়াইটা অর্থাৎ এসবি সাইড 30 ডিগ্রি লেগে রয়েছে। ঘড়ি কাঁটা দেখলে 11 আর 12 পজিশন যেরকম দেখা যায়, তো 12 নাম্বার পজিশন হচ্ছে এসবি সাইড আর 11 নাম্বার পজিশন হচ্ছে এলভি সাইড। এখানে একটা ভেক্টর গ্রুপ দেখানো হয়েছে যে YD11 এটা কানেকশন কীরকম হবে, DY11 এটা কানেকশন ডায়াগ্রাম কীরকম হবে, YJ11 যে জিগজ্যাগ ফরম্যাটে যে কানেকশনগুলো হয়, তো তাদের ড্রয়িং গ্রুপটা এটা কীভাবে হবে। তো এখানে আমরা যদি এখানে দেখতে পাই যে ওয়াইটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই কানেক্টেড, ইটস ওকে। এরপর এটা হচ্ছে ডি কানেক্টেড, ডেল্টা কানেক্টেড। এটা কীভাবে কানেক্টেড হবে? এই কানেক্টেড হওয়ার জন্য আমরা পরবর্তীতে আসব। এটা হচ্ছে DY1, এটা DYD1, DY5, DY11, YD1, YD5, YD11 এই ধরনের ভেক্টর গ্রুপ এটা এখানে
করা যাচ্ছে, কানেকশন দেওয়া যায়। ডিফারেন্ট ভেক্টর গ্রুপে আমরা যদি এখানে আমরা একটা ভিজুয়ালি আমরা দেখি, এখানে ঘড়ির কাঁটার 12 নম্বর পজিশন থেকে রেসপেক্টিভ হয়ে প্রত্যেকটা কাঁটাকে ডিনোট করা আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, নাকি কত নাম্বার পয়েন্টে এটা আমরা দেখতে পারি। তো এই ডায়াগ্রামটা আমরা যখন ভেক্টর ডায়াগ্রাম আঁকবো তখন খুবই কাজে লাগবে। একটা হচ্ছে আমি যদি এটা এসবি সাইডে আমরা দেখতে চাই, এটাকে হচ্ছে এসবি সাইডের একটা প্রান্ত আমি এখানে রাখবো A12, আরেকটা হচ্ছে যেহেতু 120 ডিগ্রি ল্যাগ থাকে 12, 4 and 8, এই 3টা পয়েন্টে আমার এসবি সাইডটা থাকবে। পরে আর এলভি সাইডটা আমি কোন পয়েন্টে রাখবো, কত পয়েন্টে আমরা ল্যাগ থাকবে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে যদি DY11 থাকে তাহলে ডেল্টা সাইডটা শুরু হবে এটা দিয়ে 11, 3 and 7, অথবা যদি আমরা DY10 থাকি YD10 অথবা DD10 যেটাই থাকুক, আমরা যদি 9 পজিশনে থাকি অথবা 8 পজিশন যেটাই থাকুক, এই প্রান্ত থেকে শুরু করে 1 আমরা টানবো হচ্ছে তার 4টা 120 ডিগ্রি ল্যাগ করে আমরা যেখানে আঁকা যায় সেভাবে আঁকবো। তবে এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই 12 নম্বর পজিশনটা আমরা শুরু করবো হচ্ছে এসবিকে মার্কিং করে। এখানে আমরা 4টা গ্রুপে 24টি টাইপ দেখতে পারি, DY1, DY3, DY5, DY7, 1, 3, 5, 7, 9, 11। এই যে 1, 3, 5, 7, 9, 11 এই বিজোড়গুলা আমরা প্রতিটা পয়েন্টে আমরা এই প্রত্যেকটা পয়েন্ট পেতে পারি। প্রতিটা কনফিগারেশনে আমরা এই 1, 3, 5, 7, 5, 7, 9, 11, 1, 3, 5, 7, 9, 11, আর দুইটা গ্রুপের মধ্যে 0 to 4, 6, 8, 10, 0 to 8, 6, 8, 10, এই দুইটা মোট 4টা গ্রুপে 24 রকমের আমরা ট্রান্সফর্মার টাইপ দেখতে পারি। উদাহরণস্বরূপ আমরা যদি YD11 আমরা আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? প্রথম আমরা এই ফেজ দিয়ে শুরু করি, এখানে 12 নাম্বার পজিশনে থাকবে, এরপর 4 নাম্বার, এরপর 8 নাম্বার পজিশন। তো সেই অনুযায়ী এখানে যদি 12 নাম্বার পজিশন হয় তার বিপরীতে হবে 6 নাম্বার পজিশন, এখানে যদি 4 নাম্বার পজিশন হয় বিপরীতে হবে 10 নাম্বার, এটা যদি 8 নাম্বার হয় এর বিপরীতে হবে 2 নাম্বার পজিশন। এখন এটা যেভাবে ভোল্টেজটা থাকে, তো কোরেসপন্ডিং যে 11 কেবিতে তারাও ঠিক সেমভাবে মার্কিং হবে, এই মার্কিং হবে। কিন্তু এর মধ্যে আরেকটা ব্যাপারটা হচ্ছে, এখানে YD11 যেহেতু আছে, এটা যেহেতু 12, 4, 8 পজিশনে থাকে, এটার পজিশনটা হবে 11, 3, 7 পজিশনে। তো সেই অনুযায়ী এখানে আমরা কানেকশনগুলো আঁকতে পারি যে এখানে 6, এখানে 6, 12, আর এখানে 4, 10, আর এখানে 8, 2, তারাও কিন্তু সেম ভোল্টেজ অনুযায়ী সেম কনফিগারেশনে তারা কিন্তু ভোল্টেজটা সেমভাবেই কনভার্সন হবে। তো সেই অনুযায়ী সেমভাবে কনভার্সন হওয়ার পরে এবার আমরা কানেকশন কীভাবে আঁকবো, যেহেতু এটা ওয়াই কানেকশন, এই জন্য তিনটা আমি একসাথে নিয়ে গ্রাউন্ড করে ফেলি। কিন্তু ডেল্টা কানেকশন কীভাবে, এভাবে হবে না এভাবে হবে, কোন কানেকশনটা কীভাবে হবে? কানেকশনটা হবে স্বাভাবিকভাবে 11 নাম্বার পজিশন যেহেতু আমরা পাইতে চাই, আমরা 10 থেকে 12তে যাওয়া কানেকশনটা টেনে নিব। তাহলে আমরা এই 10 আর 12-র মাঝামাঝি যেহেতু 11, আমরা 10 আর 12-র পয়েন্টটা 11-র জন্য কাটবো। অনুরূপভাবে
3 হবে, 4 আর 2 এর মধ্যে যে পয়েন্ট এটা 3 হবে। তো এটাই আসলে আমাদের টেকনিক। সেটা হচ্ছে যেহেতু এসবি এবং এলবি সাইড সেম করে আছে, সুতরাং তারা হবে সেম ভোল্টেজ ভেক্টরে থাকবে। সে অনুযায়ী ক্লক ফেজ নাম্বারগুলা সেমভাবেই এটা ইনসার্ট করতে হবে। পরবর্তীতে যখন আমরা এখন 11 নম্বর পজিশনে যেহেতু আমরা পাইতে চাই, সে অনুযায়ী 11 নম্বর পজিশন হচ্ছে 12 আর 10-এ, এই জন্য এই ফেজ পয়েন্টটা এইভাবে কানেকশন হয়ে যাবে এবং 4 আর 2-এ আমরা কানেকশন এভাবে দেব। তো এভাবে আমরা ওআইডি 11-এর কানেকশন ডায়াগ্রামটা আঁকতে পারি। আচ্ছা, ট্রান্সফরমারের ওয়েট ইনফরমেশন দেওয়া থাকে, যেটা মাস কতটুকু, কোরের ওজন কতটুকু, কয়েলের ওজন কতটুকু, কিংবা কোর এবং কয়েলের দুইটা মিলে তার কতটুকু ওজন হয়, ওয়েলের ওজন কতটুকু, ট্রান্সপোর্টের কত ওজন বহন করতে হবে এবং টোটাল মাস কত, ওয়েলের ভলিউম কত, কত ব্যারেল তেল লাগবে, এগুলো আমরা এই ইনফরমেশনগুলো পাইতে পারি ট্রান্সফরমার নেম প্লেটে। নো লোড লস, এটাও আমরা পাইতে পারি যে কোনো যখন লোড কানেক্টেড থাকে না, শুধু ট্রান্সফরমার নো লোডে চালিয়ে থাকে, তখন কতটুকু লস হতে পারে। ফুল লোড লস কতটুকু, একটা ট্রান্সফরমার যখন ফুল লোড ক্যারি করে তখন কতটুকু লস হতে পারে, এটা আমাদের ট্রান্সফরমার নেম ডাটাতে লেখা থাকে। এরকমভাবে সিটির ইনফরমেশন, ট্যাপ চেঞ্জারের ইনফরমেশন, স্ট্যান্ডার্ড কি স্ট্যান্ডার্ডে আছে, ইয়ার অফ ম্যানুফ্যাকচার, সিরিয়াল নাম্বার কত, এগুলো ট্রান্সফরমার নেম প্লেট লেখা থাকে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা এখানে কথা বলে নিই, সেটা হচ্ছে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন। ট্রান্সফরমার যখন প্যারালাল অপারেশন করা হয় তখন অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে যদি কখনো এটা কোনো একটা ট্রান্সফরমারের মধ্যে অতিরিক্ত বার্ডেন হবে না, কোনো একটা ট্রান্সফরমার ট্রিপ করলেও ওই ট্রান্সফরমার দিয়ে আমরা কন্টিনিউয়াস লোড নিতে পারি যদি এটার ক্যাপাসিটি ভিতরে থাকে, কিংবা ইলেকট্রিক্যাল ফ্লেক্সিবিলিটি আমরা এখানে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের সুবিধা আমরা অ্যাপ্লাই করতে পারি, প্যারালাল যদি কখনো প্যারালাল অপারেশন থাকে। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে যদি তাদের মধ্যে প্যারালাল হয় তাহলে তাদের ফল্ট লেভেলও বেড়ে যায়, কারণ তাদের যে পার্সেন্টেজ ইম্পিডেন্স কিন্তু প্যারালাল করার ফলে কমে যায়, ফলে ফল্ট লেভেল আগের চেয়ে বেড়ে যায়। তো আমরা এখন একটু জেনে নিই যে প্যারালাল অপারেশন কখন কয়টা শর্তে করা যায়। তো প্যারালাল অপারেশন করার জন্য অবশ্যই 4টা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে ভোল্টেজ রেশিও সেম থাকতে হবে, সেম পার্সেন্টেজ ইম্পিডেন্স থাকতে হবে, সেম পোলারিটি থাকতে হবে এবং সেম ফেজ সিকোয়েন্স থাকতে হবে। তো প্যারালাল অপারেশন আমরা কীভাবে কী জন্য করতে পারি, যে আমরা একই সাথে যদি 2টা ট্রান্সফরমার ছোট ছোট প্যারালাল করি, তাদের যে সম্মিলিত ক্ষমতা একটা বড় ট্রান্সফরমার দিয়ে চালানো, এটা খরচ বেশি পড়ে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন অসুবিধা থাকতে পারে। তো আমরা যদি একই সাথে ছোটো ছোটো ট্রান্সফরমার প্যারালাল করে চালাই, তো এতে করে ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল পাওয়ার এফিসিয়েন্সি ইউজ করা যায়, কিংবা ইকোনমিক্যালি ফিজিবল হয় এবং পাওয়ার সিস্টেম ফ্লেক্সিবিলিটি বাড়ে, পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি এবং অ্যাভেবিলিটি বেড়ে যায়। তো ট্রান্সফরমারের পাওয়ার সিস্টেমে কীভাবে কাজ করে আমরা একটু কিছু কথাবার্তা বলি। সে ট্রান্সফরমার হচ্ছে যেটা সেম ফ্রিকোয়েন্সিতে ভোল্টেজ স্টেপ আপ অর স্টেপ ডাউন করে এবং সে অনুযায়ী কারেন্ট কম অথবা বেশি হয়। ট্রান্সফরমার একটা কোরে থাকে, কোরের মধ্যে অনেকগুলি উইন্ডিং থাকে, যেটা হচ্ছে আমরা একটাকে প্রাইমারি উইন্ডিং বলি, একটাকে সেকেন্ডারি উইন্ডিং বলি। একটাকে সোর্স যুক্ত হয়, আরেক পাশে লোড যুক্ত হয় এবং এই কোরের ভিতর দিয়ে ফ্লাক্স কনভার্সনের কাজটা করা হয় ফ্লাক্সের মাধ্যমে। তো এখানে আরেকটু ডিটেলস আছে, সেটা হচ্ছে এখানে কনজারভেটরি থাকে, কনজারভেটরি আবার মেইন ট্যাঙ্কের সাথে যুক্ত থাকে এবং কনজারভেটরি থেকে একটা ব্রিদার হয়ে
যুক্ত থাকে। তো এখানে কোর থেকে টার্মিনাল উইন্ডিংগুলো একটা টার্মিনাল হয়ে বাইরে আসে এবং লো ভোল্টেজ থেকে, যেখানে টার্নস রেশিও কম থাকে, সেখানে লো ভোল্টেজ উইন্ডিং থেকে ভোল্টেজটা আমরা টার্মিনাল থেকে পেতে পারি, যেটা বুশিংয়ের মাধ্যমে আউটগোয়িং প্রান্তে যুক্ত হতে পারে। এখানে ট্রান্সফর্মার দুই পাশেই দেখা যাচ্ছে যে রেডিয়েটর থাকে। এই রেডিয়েটরের মাধ্যমে তেল উপর থেকে নিচে যায় কিংবা গরম, তারপর আমরা বাতাস দিয়ে ঠান্ডা করতে পারি তেলটা, এবং নিচে একটা প্লাগ থাকে যেটা দিয়ে আমরা তেল ডাউন দিতে পারি কিংবা তেল নামাইতে পারি। যদি কখনো তেল লোডের কারণে হোক, গরমের কারণে হোক, হিটের কারণে এটা লোড ওয়েলটা আয়তনে বেড়ে যায়, তখন ওয়েল কনজারভেটরিতে তেলটা চলে আসে এবং এটা এইখানে যে বাতাস থাকে, বাতাস থেকে বিরদার হয়ে বাইরে বাতাস বেরিয়ে পড়তে পারে। আবার যদি কখনো তেলের আয়তন কমে যায়, লোড কমে যায়, সেক্ষেত্রে তেলটা নেমে যাবে এবং নেমে যাওয়ার ফলে ব্রিদার হয়ে বাতাসটা ছাঁকনি দিয়ে সেকে এটা এখানে জমা হতে পারে। তো ট্রান্সফার যদি আমরা ক্লাসিফাই করি, সেক্ষেত্রে কনস্ট্রাকশনের দিক থেকে দুই ধরনের ট্রান্সফার হতে পারে। একটা কোর টাইপ হতে পারে, শেল টাইপ হতে পারে। কোর হচ্ছে একটা কোরের মতো, যে এখানে প্রত্যেকটা ইয়াটা দুই পাশে তা আমরা কোর হিসেবে ইউজ করতে পারি। আর যদি শেল টাইপ বলা হয়, যে এখানে এখানে হচ্ছে একটা কোর থাকে, কোরের মধ্যে এরকম উইনিংগুলো পেঁচানো থাকে, এটা শেল টাইপ বলা যায়। যদি পারপাস অনুযায়ী ট্রান্সফারকে ভাগ করি, সেটা দুই ভাগে ভাগ করা যায়, স্টেপ আপ অথবা স্টেপ ডাউন। আর যদি আমরা ফেজ অনুযায়ী বলি, যে সিঙ্গেল ফেজ অথবা 3 ফেজ, আমরা যদি সাপ্লাইয়ের উপরে বেসিস করে এটা ভাগ করি। ট্রান্সফার যদি আমরা ইউজ অনুযায়ী ভাগ করি, সেই অনুযায়ী পাওয়ার ট্রান্সফার হয়, ডিস্ট্রিবিউশন ট্রান্সফার হয়, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফার হয়। যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফারের মধ্যে রয়েছে কারেন্ট ট্রান্সফার, পটেনশিয়াল ট্রান্সফার বা পিটি, আর কারেন্ট ট্রান্সফার হচ্ছে সিটি, এভাবে ডাকা হয়। আর কুলিং অনুযায়ী যখন আমরা ভাগ করি, তখন আমরা ওনান অথবা ওনাফ অনুযায়ী বিভিন্ন ট্রান্সফার আমরা দেখতে পাই, যে ওয়েল ফিল্ড, সেলফ কোল্ড, ওয়েল ফিল্ড, ওয়াটার কোল্ড, এয়ার ব্লাস্ট টাইপ, এয়ার কোল্ড। ট্রান্সফার যখন আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফার যখন আমরা প্রোটেকশন দিই, তখন আমরা একটা ফিউজ ইউজ করি, যেটাকে বলে ডিওএফসি বা ড্রপ অফ ফিউজ, কিংবা কখনো কখনো সরাসরি ফিউজ আকারেই দেখতে পারি, তো এর ব্যবহার করতে পারি। তো ফিউজটার একটা বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যে আমার ট্রান্সফর্মারকে যাতে রক্ষা করে। তো ফিউজের জন্য প্রথম হচ্ছে রেটিংটা, ফিউজের রেটিংটা যেখানে আমরা ইউজ করব, প্রাইমারি সাইড অথবা সেকেন্ডারি সাইড, বেশিরভাগ সময় প্রাইমারি সাইডে এটা ইউজ করা হয়। তো এই ফিউজটা প্রাইমারি যদি আমরা ইউজ করি, তাহলে প্রাইমারি সাইডের ভোল্টেজটা অবশ্যই আমার ফিউজের রেটিংয়ের থাকতে হবে, ভোল্টেজ লেভেলটা ঠিক থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, আমার যদি কখনো সেকেন্ডারি সাইডে কোনো শর্ট হয়, কখনো যদি কখনো শর্ট সার্কিট হয়, এই শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটিটা আমার ফিউজের থাকতে হবে। যে আমার ফিউজ যদি হাই কারেন্টে কখনো শর্ট হয়, তখন যাতে আমার ফিউজটা এটা টিকে থাকে, আমার ফিউজটা যাতে আমার পুরো সিস্টেম যাতে নষ্ট না হয়ে যায়। তো শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি এটা থাকতে হবে। এবং আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে যে আমার যাতে নমিনাল রেটেড কারেন্টে আমার যাতে ফিউজটা নষ্ট না হয়ে যায়, এমনকি ট্রানজিয়েন্টের সময় যাতে আমার ফিউজটা নষ্ট না হয়ে যায়। এটার মেল্টিং ক্যাপাসিটিটা, এটা যে ফল্ট কারেন্টকে ব্রেক করার জন্য হতে হবে, এবং এটা সিস্টেমের যে শর্ট সার্কিট কারেন্ট তার চাইতে কম হতে হবে। যা কারণ যদি কম হয়, তখন আমার ফিউজটা মেল্ট হয়ে ট্রান্সফরমারে প্রোটেকশন দেওয়া হবে। আর যদি বেশি হয়, তাহলে ফিউজের কিছুই হবে না, বরং ট্রান্সফরমারটা ক্ষতি হবে। আরেকটা বিষয় যেটা ফিউজের থাকতে হবে, সেটা হচ্ছে ফিউজের রেটিংটা আমার অবশ্যই একটা নির্দিষ্ট একটা চেম্বারে থাকবে। একটা চেম্বার, এই চেম্বারকে ক্যারেক্টারিস্টিক অনুযায়ী, কিউবিকেলের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী কিন্তু ফিউজের রেজিস্ট্যান্স কম বেশি হবে। তো এই রেজিস্ট্যান্সটা অবশ্যই আমার কিউবিক্যাল ক্যারেক্টারিস্টিক অনুযায়ী মাল্টিপ্লাই করে নিতে হবে, তাহলে ওই রেজিস্ট্যান্স অনুযায়ী আমরা যতটুকু লাগবে
সেই অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো। তো আজ এই পর্যন্তই থাক, তারপরে কোনো একদিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ওকে।